দাদা ভাই, রঘু, এবছর নীল চাষে সব ফসল নষ্ট হয়ে গেছে। ঘরে চালও নেই, ছেলেপুলে না খেয়ে আছে। আমি কিভাবে খাজনা দেব? আমি জানি তোমাদের উপর অন্যায় চাপানো হচ্ছে। এই খাজনা দেওয়ার দরকার নেই। আমি ব্রিটিশদের কাছ থেকে আদায় করব, তোমার কাছ থেকে নয়। তাহলে আপনি আমাদের রক্ষা করবেন দাদা? আমি তোমাদের জন্যই লড়ছি। যতদিন শ্বাস আছে অন্যায়ের কাছে মাথা নত করব না। 18 শতকের বাংলায় জমিদারের বিশ্বস্ত কর আদায়কারী ছিলেন রঘু সর্দার। শান্ত স্নিগ্ধ গ্রামে তার ছিল সম্মান আর ভালোবাসা। উৎসবের দিনে মানুষ ভিড় করত গ্রামের মন্দিরে। ধূপ প্রদীপে মুখর হয়ে উঠত আঙিনা। আনন্দে মেতে উঠত নারী পুরুষ শিশুরা। প্রতি বছর আয়োজিত হতো লাঠি খেলার প্রতিযোগিতা, আর সেখানে অপ্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন ছিল একটাই নাম, রঘু। শক্তি, দক্ষতা আর সাহসে তিনি হয়ে উঠেছিলেন গ্রামের গর্ব, শান্ত বাংলার এক উজ্জ্বল নায়ক। রঘু, গ্রামের রাজস্ব আদায়ের কাজ কেমন চলছে? বেশিরভাগ কৃষকরা রাজস্ব দিয়ে দিয়েছেন, তবে দক্ষিণ পাড়ার কয়েকজন এখনো বাকি। রাজস্ব তো দিতে হবে। তুমি কি তাদের সাথে কথা বলেছ? হ্যাঁ বাবু, বুঝিয়েছি। ওরা 2-1 দিনের মধ্যে ব্যবস্থা করবে বলেছে। আচ্ছা, কিন্তু এবার যদি সময় মতো না দেয় তাহলে কঠোর ব্যবস্থা নিতে হবে। 1800 শতকের বাংলায় নীলকর সাহেবদের অত্যাচারে কেঁপে উঠেছিল গ্রামাঞ্চল। উর্বর জমিতে ধান বা শাকসবজি নয়, বলপূর্বক কৃষকদের দিয়ে চাষ করানো হতো নীল। যারা আপত্তি জানাতো তাদের অপর নাম তো অমানবিক শাস্তি, মারধর, চাবুকের আঘাত, এমনকি অকারণে কারাগারে বন্দি করে রাখা হতো অসহায় কৃষকদের। ক্ষুধার্ত পরিবার, রক্তাক্ত মাঠ আর ভয়ের শিকল সব কিছুর মাঝেই দাউ দাউ করে জ্বলছিল বাংলার মানুষের নিঃশব্দ প্রতিবাদ। বাংলায় নীল চাষের নামে চলছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভয়ঙ্কর অত্যাচার। যারা নীল চাষে রাজি হতো না তাদের গ্রাম জ্বালিয়ে দিত লাল কোট পরা সেনারা। এমন এক রাতে আগুনে ভস্মীভূত হলো একটি গ্রাম। কান্না আর চিৎকারে ভরে উঠল চারদিক। কিন্তু এই অগ্নিকুণ্ড থেকে পালিয়ে গেলেন রঘু। কর আদায়ের চাকরি ছেড়ে তিনি অদূর বাংলার এক গোপন কোণে আশ্রয় নিলেন। সেখান থেকেই শুরু হলো তার কিংবদন্তি রঘু ডাকাতের গল্প। সর্দার, এই ভাঙা মন্দিরটা গ্রামবাসী আর ব্যবহার করতে পারে না। ছাদ ফুটো, দেওয়াল ভেঙে পড়ছে। আমি জানি সুন্দরলাল, মন্দির শুধু পূজার জায়গা নয়, মানুষের আস্থা। আমরা লুটের টাকায় প্রথমে এটাই মেরামত করব। তাহলে গ্রামবাসী বুঝবে রঘু ডাকাত শুধু ভয় নয়, আশ্রয়ও। হ্যাঁ, মানুষের হৃদয় জয় করেই আসল শক্তি করা যায়। কালী কালী বলো রে আজ, বলো হো হো হো, বলো হো হো হো, বলো হো নামের জোরে সাধিব কাজ, বলো হো হো হো, বলো হো, বলো হো।
বড় শিকার মিলেছে। মাথায় মুকুট, রাজবেশ। তবে এই শিকার আমার, তোরা এখানে থাক। গ্রাম ধ্বংসের আগুন থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল রঘু, কিন্তু পালিয়ে থাকা নয়, অন্যায়ের জবাব দিতেই তিনি গড়ে তুললেন এক সাহসী দল। ধনী জমিদার আর ব্রিটিশ কর আদায়কারীদের টার্গেট করেই শুরু হলো তাদের ডাকাতি। অরণ্যের আঁকাবাঁকা পথে ঘোড়ার পিঠে ছুটে চলা, ভেসে যাওয়া উত্তাল নদী, কখনো আবার দুর্গম পাহাড়ি পথে, সব জায়গায় ঝড়ের মতো হাজির হতো রঘু আর তার দল। বাংলার মানুষের চোখে তারা হয়ে উঠল নায়ক, আর ব্রিটিশদের চোখে ভয়ঙ্কর আতঙ্ক। ঘন জঙ্গলের আঁকাবাঁকা পথে চলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর ভর্তি ঘোড়ার গাড়ি। সেখানেই ওত পেতে থাকত রঘু আর তার দল। বজ্রপাতের মতো হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তারা পরাস্ত করত ব্রিটিশ প্রহরীদের, হাতিয়ে নিত স্বর্ণমুদ্রা আর করের ভাণ্ডার। তারপর ঝড়ের গতিতে অদৃশ্য হয়ে যেত অরণ্যের গহীনে। কিন্তু সেই লুণ্ঠিত ধন তারা নিজের জন্য নয়, গ্রামের দরিদ্র মানুষদের মধ্যে বিলিয়ে দিত। দূর বাংলার প্রান্তে রঘু আর তার দল একের পর এক ব্রিটিশ কর আদায়কারীর সম্পদ লুট করে ছড়িয়ে দিল আতঙ্ক। খবর পৌঁছালো কলকাতার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তরে। আতঙ্কিত কর্মকর্তারা বুঝল এবার শক্ত হাতে দমন করতে হবে রঘুকে। সেই জন্য তারা পরামর্শে বসল বাংলার নবাবের সঙ্গে। মশাল জ্বলা দরবারে আলোচনায় গর্জে উঠল কণ্ঠস্বর। কিভাবে ধরা হবে রঘু আর তার দুর্ধর্ষ দল? শুরু হলো ষড়যন্ত্র আর কৌশল রচনার এক নতুন অধ্যায়। যখন বাংলার গ্রামেগঞ্জে নীল চাষের শোষণ আর কর আদায়ের অত্যাচারে মানুষ দিশেহারা, তখন কলকাতার ফোর্ট উইলিয়ামের প্রাচীর ঘেরা সুরক্ষিত প্রাসাদে নিশ্চিন্তে দিন কাটাচ্ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরা। বাইরের দুর্দশার খবর তাদের কানে পৌঁছাত না, কিংবা পৌঁছালেও তারা অগ্রাহ্য করত। নাচগান, বিলাসবহুল ভোজ আর ঔপনিবেশিক আড্ডায় তারা মশগুল। বাংলার অশ্রু আর কান্না থেকে বহু দূরে তাদের জীবন ছিল ভোগবিলাসের স্বপ্নরাজ্য। ঘন অরণ্যের অন্ধকারে ঢুকে পড়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাল কোটে মোড়া সিনারা। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর পাতার খসখস শব্দ। রঘু আর তার দলকে ধরতেই অফিসারের হুকুম, সৈন্যরা ভাগ হয়ে গেল একাধিক দলে। কেউ পাহাড়ি পথে, কেউ ঘন বাঁশবনে, কেউ আবার নদীর ধারে তল্লাশি শুরু করল। প্রতিটি পদক্ষেপে আতঙ্ক, কারণ ছায়ার আড়ালেই যে লুকিয়ে থাকতে পারে বাংলার ভয়ঙ্কর প্রতিশোধ, রঘু ডাকাত। ঘন অরণ্যের আধারে হঠাৎ আঘাত হানল রঘু আর তার দুর্ধর্ষ দল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদের উপর ঝড়ের মতো নেমে এলো ডাকাতদের তলোয়ার আর লাঠির আঘাত। মুহূর্তেই জেগে উঠল গুলির শব্দ। লালকোটে মোড়া সৈন্যরা উন্মত্ত আগুন ছুটতে শুরু করল চারদিকে। ধোঁয়া, চিৎকার আর রক্তের বন্যায় ভরে উঠল বনভূমি। অসংখ্য সাথী সেদিন শহীদ হল রঘুর চোখের সামনে, কিন্তু মৃত্যু তাকে থামাতে পারল না। হাতে গোনা কয়েকজনকে নিয়ে রক্তাক্ত শরীরেই অরণ্যের অন্ধকারে মিলিয়ে গেল রঘু। প্রতিজ্ঞা করল এই পরাজয় প্রতিশোধ সে নেবে, আরও ভয়ঙ্কর শক্তি নিয়ে ফিরবে।
সর্দার, ব্রিটিশদের শিবির শক্তপোক্ত করে গড়ে উঠেছে। সোজা আক্রমণে জেতা কঠিন হবে। ঠিক বলেছিস, তাই আমাদের চাই অপ্রত্যাশিত আঘাত। পাশের জঙ্গলে হাতির পাল আছে, যদি রাতের অন্ধকারে তাদের শিবিরের দিকে চালিয়ে দিই, সব কিছু ভেঙে চুরে যাবে। বাহ সর্দার, সৈন্যরা ভয় পেয়ে পলাবে, কামান আর ঘোড়াগুলো ছত্রভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ সুন্দরলাল, আমরা তখন চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ব। যুদ্ধ শুধু সাহসের নয়, কৌশলেরও। অরণ্যের নিস্তব্ধতা হঠাৎ ভেঙে দিল বজ্রনাদ। রঘু আর তার দল চালনা করল এক বিশাল হাতির পাল, সরাসরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদের শিবিরের দিকে। মুহূর্তের মধ্যে দৌড়ে এসে হাতিরা উল্টে দিল তাঁবু, গুড়িয়ে দিল কামান আর মজবুত কাঁটাতারের ঘেরা। সৈন্যদের ভয় আর আতঙ্কে চারদিক ছুটোছুটি, কেউ অস্ত্র ফেলে পালাচ্ছে, কেউ আবার পড়ে যাচ্ছে পদতলে। ধ্বংসস্তূপের মাঝেই প্রতিধ্বনিত হল রঘুর বজ্রকণ্ঠ, এটাই বাংলার জবাব। রঘু আর তার দল পৌঁছে গেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক শক্তিশালী দুর্গের প্রাচীরে। দড়ি বেয়ে দেওয়াল টপকেই ভেতরে প্রবেশ, আর মুহূর্তেই শুরু হলো তীব্র সংঘর্ষ। তলোয়ার আর বন্দুকের ঝলকে কেঁপে উঠল দুর্গের আঙিনা। সৈন্যরা যুদ্ধ সামলাতে ব্যস্ত, সেই সুযোগেই রঘুর সাথীরা ভেঙে ঢুকে পড়ল অস্ত্রাগারে। বারুদের বাক্স আর বন্দুক কাঁধে নিয়ে ঝড়ের মতো বেরিয়ে গেল তারা। পিছনে রয়ে গেল আতঙ্কিত ব্রিটিশ সৈন্য আর লুণ্ঠিত দুর্গের ধ্বংসস্তূপ। পালিয়ে বেড়ানো জীবন শেষে রঘু পৌঁছে গেল রেঙ্গুনে বার্মার সেনাবাহিনীতে যোগ দিতে। সেখানেই শুরু হলো তার কঠোর প্রশিক্ষণ, তলোয়ার চালনা, লাঠি খেলা, কুস্তি আর প্রাচ্যের মার্শাল আর্টের নিখুঁত শিক্ষা। দিনরাতের সাধনায় আরও শক্তিশালী আর ভয়ঙ্কর যোদ্ধায় পরিণত হল রঘু। প্রশিক্ষণ শেষে তাকে পাঠানো হলো চট্টগ্রামে, যেখানে শুরু হতে চলেছে ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে প্রতিরোধের নতুন অধ্যায়। বাংলার মাটিতে ভিড়ল রঘু, আর তার হাতে ছিল এক নতুন শক্তি, এক নতুন অগ্নিশপথ। বার্মার নৌবাহিনীর জাহাজে চেপে রঘু রওনা হল চট্টগ্রামের পথে। বিশাল সমুদ্র বেয়ে এগিয়ে চলার সময় আচমকাই আক্রমণ করল ব্রিটিশ নৌবাহিনী। কামানের গর্জনে কেঁপে উঠল সাগরের বুক। একের পর এক বার্মিজ জাহাজ আগুনে ভস্মীভূত হল। চারদিকে ধোঁয়া আর চিৎকার, মৃত্যুর ছায়া ঘনিয়ে এলো। সেই ভয়ঙ্কর যুদ্ধে বেঁচে থাকা রঘু আর তার সহযোদ্ধারা প্রাণ নিয়ে সরে গেল ছোট্ট সাপুরি দ্বীপে। সেখানেই তারা খুঁজে নিল আশ্রয়, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা নিয়ে। সর্দার, বার্মার সব জাহাজ আগুনে পুড়ে গেছে। আমাদের সামনে এখন বড় বিপদ। ঠিক আছে, সাপুরি দ্বীপ ক্ষুদ্র, গোপন পথ আছে। আমরা সেখানে মিলেমিশে লুকিয়ে থাকব। সেখান থেকে আবার কি পদক্ষেপ নেব? না, এখন না। প্রথমে লুকোই। রাতের অন্ধকারে সাহসী পরিকল্পনা করে বেরোব। সাপুরি দ্বীপে আশ্রয় নেওয়া রঘু আর তার সঙ্গীদের শেষমেশ খুঁজে পেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যরা। চারদিক থেকে ঘেরাও করে ফেলল তারা। দ্বীপের প্রতিটি পথে দাঁড়িয়ে রইল সশস্ত্র প্রহরা। মৃত্যু যেন হাত বাড়িয়ে অপেক্ষা করছে। কিন্তু রঘু থেমে থাকার মানুষ নয়। বজ্রগতি আক্রমণ চালালো তার দল। গুলির ঝড় পেরিয়ে সাহসিকতায় ভেঙে দিল অবরোধ। ছোট নৌকায় সাগর পেরিয়ে রঘু ও তার যোদ্ধারা পাড়ি জমালো মূল ভূখণ্ডে, নতুন প্রতিরোধের অগ্নি শপথ নিয়ে।
সাপুরি দ্বীপ থেকে প্রাণ বাঁচিয়ে ফিরে এলো রঘু, আবার যোগ দিল বার্মার সেনাবাহিনীতে। এবার সে এক দক্ষ গোলন্দাজ। কামান চালানোর কৌশল আয়ত্ত করে রঘু দাঁড়ালো যুদ্ধক্ষেত্রে। শীঘ্রই শুরু হলো বার্মা ও ব্রিটিশদের ভয়াবহ সংঘাত। গর্জে উঠল কামান, কেঁপে উঠল মাটি, আর সেই আগুন ঝরা মুহূর্তে রঘুর পাশে কাঁধ মিলিয়ে লড়ল বহু বাঙালি সৈনিক। রক্ত আর বারুদের ভেতর থেকে জেগে উঠল এক অদম্য প্রতিজ্ঞা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই যুদ্ধই তাদের স্বাধীনতার আহ্বান। সর্দার, খবর এসেছে, বার্মা আর ব্রিটিশদের যুদ্ধ শুরু হয়ে গেছে। সেনা শিবিরে সবাই প্রস্তুতি নিচ্ছে। এই যুদ্ধ শুধু বার্মার নয়, আমাদেরও। ব্রিটিশদের শোষণ বাংলার মাটিও দেখেছে। এবার কামানের গর্জনে তাদের জবাব দেওয়ার সময় এসেছে। তাহলে আমরা কি সামনের সারিতেই থাকব সর্দার? হ্যাঁ সুন্দরলাল, সামনে থেকেই লড়াই করতে হবে, স্বাধীনতার জন্য, মানুষের জন্য। রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হল। কামানের গর্জন স্তব্ধ, শত্রুর পতাকা ভেঙে পড়েছে। রঘু ও তার সাহসী দল বুঝল তাদের পথ আবার বাংলার দিকে। ক্লান্ত শরীর, তবু চোখে জ্বলন্ত শপথ নিয়ে তারা ফিরে চলল জন্মভূমির মাটিতে। বাংলার মানুষের মুক্তির জন্য লড়াই এখনো বাকি। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই, কিনার নাই, নাই কো দরিয়ার পাড়ি। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙ্গা তরি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। সর্দার, খবর নিশ্চিত, ওই নীলকর সাহেব আজ রাতেই নদীপথে রওনা হবে। জাহাজ ভর্তি নীলের বস্তা। সেই তো আমার গ্রাম পুড়িয়েছিল, মানুষকে সর্বনাশ করেছিল। আজ হিসাব চাই। তাহলে আমরা নদীর মাঝেই আঘাত করব সর্দার? হ্যাঁ সুন্দরলাল, এবার নীলের আগুনে তার জাহাজই ভস্মীভূত হবে। দে দোল দোল দোল, তোল পাল তোল, চল ভাসে সব কিছু তাইকা। দে দোল দোল দোল, তোল পাল তোল, চল ভাসে সব কিছু তাইকা। মোর পানিতে ঘর বন্দরে আসি তোর লাইগা। দে দোল দোল দোল, তোল পাল তোল, চল ভাসি সব কিছু তাইকা। গভীর নদীর বুকে ভেসে চলেছে এক ব্রিটিশ নীলকর সাহেবের জাহাজ। জলে ভেসে আসছে ঢাক ঢোলের শব্দ। হঠাৎ নদীর তীরে উপস্থিত হল রঘু আর তার সাহসী দল। তাদের দেখা মাত্রই লাল কোটে মোড়া কোম্পানির সৈন্যরা কামান তাক করে গর্জে উঠল আগুনের গোলা। নদীর বুক কেঁপে উঠল, ধোঁয়া আর বারুদের গন্ধে ভরে গেল চারদিক। শুরু হলো রক্তাক্ত সংঘর্ষ। সর্দার, খবর নিশ্চিত, নীলকর সাহেব আজ রাতে নদীর মাঝেই থাকবে। জাহাজে পাহারাও কম। এটাই সুযোগ সুন্দরলাল। সে আমার গ্রাম পুড়িয়েছিল, আজ তার হিসাব চাই। আমরা কি নদীর দুদিক থেকে ঘিরে আক্রমণ করব সর্দার? হ্যাঁ, সামনে থেকে আমি আর পিছন থেকে তুমি। আজ রাতে জাহাজ আগুনে জ্বলবে। যে নীলকর সাহেব রঘুর গ্রাম ধ্বংস করেছিল, সে ভেসে চলেছে নদীর বুকে এক কোম্পানির জাহাজে। প্রতিশোধের অগ্নি শপথ নিয়ে রঘু আর তার দল ছোট ছোট নৌকা নিয়ে আক্রমণ চালালো। নদীর বুক চিরে জাহাজ ঘিরে ধরল তারা। তারপর দড়ি বেয়ে উঠে গেল ডেকের ওপর। শুরু হলো তীব্র লড়াই। তলোয়ার, লাঠি আর সাহসের ঝড়ে একে একে পরাস্ত হলো ব্রিটিশ সেনারা। শেষে আগুন ধরিয়ে দিল জাহাজে।
জ্বলন্ত শিখায় ভস্মীভূত হল নীলকর সাহেবের আস্তানা। নদীর ঢেউয়ে প্রতিধ্বনিত হল রঘুর প্রতিশোধের বিজয়গাথা।